এরকম কি হয়েছিল কি আপনি মমতা ব্যানার্জিকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিলেন? মেন স্পিকার শুনলাম আমাদের সিএম, মানে ভেরি ইন্টারেস্টিং, ইভেন মোর ইন্টারেস্টিং, অ্যাটেন্ড করতে গেলাম। এইরকম ধরনের কথা উনি বলছিলেন যে লক্ষ লক্ষ হাজার হাজার ইনভেস্টমেন্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং যাদের বলছেন তাদের বলছেন যে এবার আপনারা আসুন করুন। পরে বুঝলাম বেশিরভাগই বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা ওর সঙ্গে গেছে, কাজে ওকে শুনতে খুব কম লোকই এসছে। তাহলে স্যার আপনি ওটা প্ল্যান করে গিয়েছিলেন ব্ল্যাক ফ্ল্যাগটা, কি ওখানে গিয়ে হঠাৎ না না না, আমি প্ল্যান করে গেছি। তো উনি তো কোনো কোয়েশ্চেন নিতে পারেন না, উনি তো বলবেন, শুধু যা বলবেন না। স্যার আপনি তো একটা ডাক্তার, আজকে যেটা আরজি করের যেটা ভার্ডিক্ট আসলো, কি ভার্ডিক্ট আসলো? ইটস অল ওভার দ্য প্লেস। এটা কোনো ভদ্র সমাজে, যেখানে একটা স্ট্রাকচার্ড সোসাইটি আছে, ইউরোপ বলছি কি আমেরিকা বলছি কি অস্ট্রেলিয়া বলছি, এই ভার্ডিক্টটা দেখালে কোনো জাজ বুঝতেই পারবে না কি ভার্ডিক্ট হয়েছে। ভার্ডিক্ট কোথায়? কেসটা তো পুরো ওয়াশ করে দিয়েছে। দ্যার ইজ নাথিং, নো ব্লাড মার্ক, নাথিং, অ্যাজ ইফ কিছুই হয়। আপনি মান্না ডের শিষ্য, তো স্যার আপনার ওনার সঙ্গে আপনার কি রকমের রিলেশন ছিল? ওনার সঙ্গে আমার রিলেশনশিপ ছিল একদম ছেলের মতো। ইলেকশনের আড্ডাতে আমি আপনার হোস্ট অভিলাষা, আর আমার সঙ্গে আছেন আজকে স্টুডিওতে ডক্টর রাজত শুভ্র ব্যানার্জি। আপনাকে জানিয়ে দিন, কলকাতা থেকে পড়ে লন্ডনে গিয়েছেন, তারপরে লন্ডন থেকে এখানে চলে আসলেন। কিন্তু এটা কি হলো কি এত ইনি হেডলাইন্সটা নিয়ে নিলেন? স্যার, সোজা আপনার থেকে চলে আসি। নমস্কার স্যার, ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ। স্যার, এটা তো আপনি জানেন কি আপনি অনেক এখন একটা টাইম ছিল আপনি অনেকই হেডলাইন্স নিয়েছিলেন। তো এরকম কি হয়েছিল কি আপনি মমতা ব্যানার্জিকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিলেন? বেসিক্যালি আপনি যেটা বললেন, আমার তো স্কুলিং এখানে। স্কুলিং এর পরে আমি এনআরএস মেডিকেল কলেজে পড়াশোনা করি। এসএসকেএম আমার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। সেইখান থেকে ইংল্যান্ডে শিফট করি ইন দ্য লাস্ট মিলেনিয়াম। 1997 আমি শিফট করি। ওকে। 1999 থেকে আমি ওখানে প্রফেশনাল কাজ করছি। এনএইচএস এর ডাক্তার আমি, এনএইচএস ইংল্যান্ড। সেইখানে কাজ করেছি টিল মাই রিটায়ারমেন্ট 2023। আচ্ছা। তো 2023 তে আই থট যে আমি এখন ইটস টাইম ফর মি টু সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, বিকজ আই অলরেডি আর্ন মাই পেনশন। সো আই টুক 1 ইয়ার প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট। ঠিক 1 বছর আগে আমি রিটায়ারমেন্ট নিয়ে ভাবলাম, আমার মা একটু একা পড়ে গেলেন কলকাতায়, হুম। উনি একা সেটা থাকছিলেন, তো মার সঙ্গে থাকবো, আত্মীয় স্বজনও আছে, বন্ধু বান্ধব আছে। আর গানটা আমার একটা মেজর প্যাশন। আমি গানের মধ্যে সারা জীবন ছিলাম। ডাক্তারি করেছি যত, তার চেয়ে অনেক বেশি গান করেছি। সেটা তো আপনাকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, তো সেইটা, ওই লেগেসিটা, ওই হেরিটেজটা আমি ওনার কাছে, আমার গুরুর কাছে, শ্রদ্ধেয় মান্না দে, তার কাছে আমি 30-35 বছর ধরে একদম একান্ত ছেলের মতো ওনার সঙ্গে জীবন কাটিয়েছি। উনি আমাকে একদম ফার্স্ট প্রেফারেন্স দিতেন। মানে ওয়েন আই এম এট দ্য ডোর স্টেপ, ফ্যামিলি মেম্বার শুধু ওনার স্ত্রী ছাড়া সবাই আউট। এখন তাহলে স্যার চলে এসেছে। মিউজিক থেকে এই ব্ল্যাক ফ্ল্যাগের জার্নিটা কিভাবে হলো? হ্যাঁ, মিউজিক করতে এসে আমি এখানে যেটা ভেবেছিলাম আমার লাইফটা ইজি হবে, আমার পেনশন আছে, মা আছে, আমার স্ত্রী ফিরে এসছে আমার সঙ্গে, উইল হ্যাভ আ নাইস হলিডে বেসড লাইফ আর কি, সেটা হলো না। অভয়া, অভয়াই বলি, তিলোত্তমা বলি, যে নামে ওকে লোকে চিনেছে, মোস্ট আনফরচুনেট, মেয়েটার নামও জানা গেল না। মানে এমন একটা, এরকম একটা টেরিবল কেস পরে আমি পড়াশোনা করে দেখেছি সারা ওয়ার্ল্ডে কোথাও হয়নি। Nowhere in this world is not a small place, world is a big place, এত বড় একটা পৃথিবীতে শুধু আরজি করেই এটা হলো, আমার কলকাতাতেই হলো। এখন নীলরতন সরকার মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, এই তো 4টে ন্যাশনাল মেডিকেল, 4টে বড় মেডিকেল কলেজের আমরা সব ছাত্রছাত্রীরা, আমরা সব একসঙ্গে পড়াশোনা করেছি, ডাক্তারি শিখেছি, পরে বিদেশি গেছি, কিছু লোক এখানে কাজ করেছে। ওই আরজি করটা নষ্ট হয়ে গেল, সুনাম পুরো চলে গেল এই মেয়েটার জন্য। তখন সবাই আন্দোলন করেছে কলকাতায়, আমিও আন্দোলন করেছি, সবাই রাত জেগেছে, আমিও জেগেছি, যে কারোর কাছে কোনো আনসার নেই কি হয়েছে, কেউ জানে না। তারপরে পুলিশ, যেরকম এখানকার পুলিশ, ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ রেজিমস ইন দ্য ওয়ার্ল্ড, ইন এ নেগেটিভ ওয়ে, লিস্ট হলে লাস্টে যাবে আমাদের পুলিশ। সেই পুলিশ কি করলো আপনারা জানেন, সুপ্রিম কোর্ট নিয়ে বললে হয়তো আমি কেস খাবো, কিন্তু এটা একদম মানে মজা হয়ে গেছে, যাত্রাপাটি নৌটঙ্কি আমরা যেগুলো বলি, ওই টাইপের জোক হয়ে গেল। চোখের সামনে দেখলাম, মেয়েটা কিন্তু বিচার পেল না। এখন যদি কেউ ভাবে কে অভয়া, কোথায় অভয়া, 1-2 বছর হয়ে গেছে, অনেকে চিনতেও পারবে না, ভুলেও গেছে। কিন্তু ওই সময়টা সারা পৃথিবীতে
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, বড় বড় কন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট, সব জায়গায়, সিঙ্গাপুর থেকে আরম্ভ করে যেগুলো মেজর জায়গা, সেখানে সব আন্দোলন হয়েছে। আমরা বন্ধুরা সব লাইজ করেছি। সবাই করেছে আমি সেগুলো। লিভারপুলে ছিলাম সারা জীবনটাই, বেশিরভাগটা লিভারপুলেই ছিলাম। লিভারপুলে সিটি সেন্টারে হয়েছে, ম্যানচেস্টারে সিটি সেন্টারে হয়েছে, লিভারপুল ম্যানচেস্টার টুইন সিটিজ কাছাকাছি। এগুলো সব হয়েছে, আমাদের বন্ধু বান্ধবরা গেছে, আমরা যারা একসঙ্গে পার্টি করেছি। ইংল্যান্ডে আমাদের রাত্রে মানে শনিবার রবিবার রাত্রে ডেট পাওয়া যেত না, সে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম, পার্টি হতো। সেই যে বড় বড় ইউনিটস গুলো, এক একটা মানে লোককে প্রায় 100-150 লোককে খাওয়াতে হতো, 3-4 ভাগে আমরা ডেটস নিতাম। হোয়াট আই মিন, উই আর এ বিগ কমিউনিটি, বাঙালি কমিউনিটি। নন বেঙ্গলিসদের অ্যাড করলে তো, মানে আমি যখন গান করতাম 500 লোক হল ভর্তি, তাহলে এইরকম পপুলেশন, তারা সবাই অ্যাজিটেট করেছে এইটার সময়টা, তারা সবাই কন্ট্রিবিউট করেছে। সে পয়সাগুলো কোথায় গেছে জানি না, আমি কিছু ফান্ড রেজ করিনি, কিন্তু আই ওয়াজ অ্যাপ্রোচ বাই মেনি পিপল টু রেজ ফান্ডস এন্ড অল দিস তাহলে স্যার থিংস। সেই যে কালো ফ্ল্যাগের জিনিসটা হলো ওটা কিভাবে হলো? কালো ফ্ল্যাগের জিনিসটা হলো, ওইটা আমার মাথায় ছিল, মানে আই ওয়াজ রিয়েলি রিয়েলি, মানে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল বলতে পারি। যেটা গানের লাইফ, সুস্থ লাইফ, নন কন্ট্রোভার্সিয়াল লাইফ, আরামসে লাইফ, সব চেঞ্জ হয়ে গেল। এই অবস্থায় আমি আমার পার্সোনাল কাজে ইংল্যান্ডে গেছিলাম, আমার ছেলের কাছে যাওয়ার দরকার ছিল, আমার মেয়ে ছেলে জামাই সব ওখানে থাকে। তো ওখানে গেলাম, গিয়ে যখন আমার কাজটা, নিজের কাজটা শেষ হয়ে গেছে, তখন শুনলাম যে এখানে একটা কি কেলগ কলেজে একটা মানে ইভেন্ট হচ্ছে। ইভেন্ট হচ্ছে। ইভেন্টটা কি না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বেঙ্গলকে গ্লোবাল, একটা বড় বিশাল নাম, শুনলে মনে হবে যেন একটা সিঙ্গাপুরের সামিট হচ্ছে, বা একটা দুবাইতে সামিট হচ্ছে, নাকি একটা নিউ ইয়র্কের সামিট হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। মেন স্পিকার শুনলাম আমাদের সিএম। ভেরি ইন্টারেস্টিং, ইভেন মোর ইন্টারেস্টিং। তো আমি সেইটা অ্যাটেন্ড করতে গেলাম। অ্যাটেন্ড করতে গেছিলাম একটু প্রস্তুত হই, কারণ আমার মাথায় তো, আমি ইমোশনাল লোক, আমি তো প্যাশনেট লোক, আর আমি ট্রান্সপারেন্ট লোক। আমি রেগে গেলে সেটা হাইড করতে পারি না, আর আমার দুঃখ হলেও সেটা আমি হাইড করতে পারি না। তো এই রাগ আর দুঃখ মিলিয়ে আমি ট্রাভেল করলাম পোস্টার টোস্টার নিয়ে। সঙ্গে কিছু লোক গেল, কিন্তু তারা একটু দেরি করে ফেললো আসতে। এন্ট্রি পাচ্ছিলাম না, একটা ছোট্ট মানে ক্যান্টিন গোছের একটা জায়গা, সেখানে 100 লোক কিংবা ম্যাক্সিমাম 200, তার বেশি না। আমাদের গেট টুগেদার হচ্ছে বড় হয়, তো সেইটাই দেখলাম যে উনি বলছেন, বলছে, বলতে 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 তখন আমার হঠাৎ পেশেন্সটা চলে গেল, কারণ এত মিথ্যে কথা বলছিলেন, এত বাজে কথা বলছিলেন যেগুলো হয়নি। সেটা প্রেজেন্টেশনটা এমন ছিল, যেমন আমরা যখন মেডিসিনে প্রেজেন্ট করি, তো আমরা প্রেজেন্ট করি যে আউট অফ 40 কেসেস দ্যাট উই হ্যাভ অডিটেড, এরকম আমরা বলি যে 40টা কেস আমরা করেছি, অডিট করেছি, 20টার এই হয়েছে, 10টা এই হয়েছে, 5টা এই হয়েছে, এই যে জিনিসটা, এটা সম্পূর্ণ এভিডেন্স বেসড প্লেস করি। এটা তো আমি মন থেকে হঠাৎ বলি না, 40টা কেস করেছি, আমার সব লিখে কম্পিউটারে সেট করা থাকে। তো এইরকম ধরনের কথা উনি বলছিলেন যে লক্ষ লক্ষ হাজার হাজার ইনভেস্টমেন্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং যাদের বলছেন তাদের বলছেন যে এবার আপনারা আসুন করুন। পরে বুঝলাম এর বেশিরভাগই বাংলাদেশি বা ইন্ডিয়ান, যারা ওর সঙ্গে গেছে, কাজে ওকে শুনতে খুব কম লোকই এসছে। পরে রিয়েলাইজ করলাম যারা শুনতে গেছে তারা আমারই মতো প্রতিবাদী, তারা দেখতে গেছে যে এই আশ্চর্য ঘটনাটা। তাহলে স্যার আপনি ওটা প্ল্যান করে গিয়েছিলেন ব্ল্যাক ফ্ল্যাগটা, কি ওখানে গিয়ে হঠাৎ না না না, আমি প্ল্যান করে গিয়েছিলাম। আমি প্ল্যান করে গিয়েছিলাম যে আমি পোস্টারটা দেখাবো। ওই লেভেল এসকালেট করা যাবে কি যাবে না সেরকম আমি আমি তো জানতাম না, আমি তো পলিটিশিয়ান নই। আপনার সঙ্গে আমার এখন যখন কথা হচ্ছে, আপনি একটা কথা বলছেন, এই মুহূর্তে তো জানি না পরে আপনার প্রশ্নটা আপনি কি করবেন। সো সত্যি? ধরুন একটা এমন প্রশ্ন করলেন, আমি রেগে গেলাম, সেরকম হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি জানতাম যে আপনি অনেক মিথ্যে কথা বলবেন, তাহলে তো আমি প্রিপেয়ার্ড হয়ে এসেছি যে আপনাকে আমি ধরবো, ধরার একটা প্ল্যান আমার ছিল, আজও আছে। আমি প্ল্যাটফর্মে পেলে আমার সঙ্গে যদি বসে, আমার ডিসমেন্টল করতে এদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ওরা মিথ্যে কথা বলছে, ওরা তো ওয়ান ওয়ে মোনোলগ, ডায়ালগটা তো এস্টাবলিশ নয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ডায়ালগ। সেটা আমরা যে একদম। শুনছি, প্রফেসর পড়াচ্ছে বা আমি বলছি, জুনিয়ররা শুনছে, আমরা সবসময় ইয়েস, আপনার কি কোশ্চেন আছে বলুন, সেটা কোশ্চেনটা উত্তর দেওয়া। ওখানে তো সেটা নেই। তাহলে স্যার ওখানে আপনি যখন ওই পোস্টারটা দেখালেন তারপরে কি হলো? পোস্টারটা দেখিয়ে আমি একটা পয়েন্টেই আমি থামালাম, পার্টিকুলার পয়েন্টে, যেখানে উনি লিস্ট বলছেন এ বি সি ডি ই এফ জি এইচ, এত কোম্পানি আমাদের এখানে এসছে। তা আমি ওনাকে বললাম, হ্যাং অন ম্যাডাম, ক্যান ইউ প্লিজ স্পেসিফাই এটা বলবেন। উনি ইংরেজিতে বলছেন, আমিও ইংরেজিতে শুরু করলাম। সেই ইংরেজি শুনে অবশ্য আমার ইংরেজি নিজেরই গন্ডগোল হয়ে গেল। তো এরকম ইংরেজির পরে ইংরেজি, তো আমি তো নিজেই পাজল যে আমি ঠিক বলছি কিনা। তারপর আমি বললাম যে ম্যাডাম হ্যাং অন, আপনি আমাকে লিস্ট দেন,
আপনি বলুন। তো উনি তো কোনো কোয়েশ্চেন নিতে পারেন না, উনি তো বলবেন শুধু যা বলবেন না, যে আমার জামাটা কালো, উনি বলছেন আমাকে বলতে হবে হ্যাঁ কালো। তো আমি যদি বলি হ্যাং অন এক্সকিউজ মি এটা কালো নয়, তাহলে ব্যাস গন্ডগোল হয়ে গেল। এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্ড দেয়ার। তাহলে এটা আপনি বাজে কথা বলছেন, এরকম কোনো কোম্পানি নেই, এত কোম্পানি এত ইনভেস্টমেন্ট কিচ্ছু নেই ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আসছি বলতে। কি হয়েছিল এক্স্যাক্টলি তো হিট অফ দ্য মোমেন্টে কি বেরিয়ে গেছে জানি না। তো আই ডিস্টার্বটেড দ্যাট, তো ওরা তখন বলছে পরে কোয়েশ্চেন হবে, আর তখন আমি রিয়েলাইজ করলাম আমারও তো, আমি তো অ্যানাস্থেটিস্ট না, আমাকে দূর থেকে পেশেন্টকে দেখে অ্যাসেস করে নিতে হয়, কারণ অতটা টাইম আমি পাই না। 10 অপারেটিভ প্রি অপারেটিভ টাইম থাকে, 10 মিনিটস প্রি অপারেটিভ টাইম থাকতো আমাদের, তার মধ্যে আমি অ্যাসেস করে নিতে পেশেন্টটা কতটা খারাপ। তা আমি দেখছি ওই ফ্লোরে সবই ওর লোক, সামহাও ওর কথা শুনতেই লোক গেছে, তারা খুব আনকমফোর্টেবল হয়ে আমার দিকে তাকিয়েছে, বাকি যারা ছিল তারা সবাই কিন্তু হওয়ার কেসটা জানে এক্স্যাক্টলি অপোজিট পার্টি। এখানে একটা ক্যাওস শুরু হয়ে গেল। অ্যান্ড যেটা হলো মানে আমার একটা গুজরাটি বন্ধু ছিলেন, আর একটা অন্ধ্রপ্রদেশের বন্ধু ছিলেন, একটা মালায়ালাম বন্ধু ছিলেন। বাঙালি বন্ধুটা একটু দেরিতে আসতে পারেনি, একটু জ্যামে পড়ে গেছিল। এরা সবাই একদম ইউ কিল্ড অভয়া, ইউ কিল্ড অভয়া, ইউ আর দ্য কালপ্রিট, ইউ হ্যাভ গট ব্লাড ইন ইউর হ্যান্ডস এন্ড অল দিস থিংস বলে উনি তখন জেরাও হয়ে উনি চোখ রাগিয়েছেন। চোখ রাগাতে পাশ থেকে, নাম বলে লাভ নেই, তার ইন্টারভিউ হয়েছে, আপনারা চাইলে তাকে ইন্টারভিউ করতে পারেন, তিনি ইংল্যান্ড লন্ডনে থাকেন। তিনি বললেন একদম চোখ আঙুল আমাদের দেখাবেন না, দিস ইজ নট ইউর ব্লাডি ক্যালকাটা, দিস ইজ ইংল্যান্ড, দিস ইজ ইংল্যান্ড, ডোন্ট শো ইউর আইজ। সেটা রেকর্ডিং আছে, কি একটা ভিডিও করেছে। সেইখান থেকে and you killed অভয়া এইটা, and everybody started saying that it went out of my control then. স্যার একটা মানে আমার কোয়েশ্চেন ছিল, অনেকরা শুনেছি কলকাতা থেকে লন্ডন তো অনেক যায়, কিন্তু লন্ডন থেকে ফিরে কলকাতায় আসা জিনিসটা অনেক মানে ইউনিক, তো এটা কিভাবে হলো? খুব অ্যাবনর্মাল। কেন কি অ্যাকচুয়ালি আমি একটু ফিরে গিয়ে রেট্রোস্পেক্টিভ চিন্তা করে আমার বেশ খারাপই লাগছে, আমার কি এই ঝামেলাটা দরকার ছিল? কিন্তু আমার একটা রাষ্ট্রবাদী চেতনা আছে আমার ভেতরে। আমার দাদামশাই ছিলেন, আমার মায়ের বাবা ছিলেন কানাইলাল চট্টোপাধ্যায়। উনি অলমোস্ট মানে ফাঁসি হয়ে গেছিল, অলমোস্ট দ্বীপান্তর হয়ে গেছিল আন্দামানে। আমি যখন ওনাকে ডিসকভার করি, আমি তখন ছোট ছিলাম, বুঝতাম না দাদু কি, সে তো হরে কৃষ্ণ হরে রাম গায়ে তিলক কেটে আর শুধু বন্দে মাতরম, এছাড়া সে কিছু জানতো না, কিন্তু লিটারালি পেনিলেস। এবং তখন শুনছি যে বাংলাদেশে আমাদের সব ছিল ফিল, ওই ছেড়ে চলে আসা, যেটা আমরা বেঙ্গল ফাইলস যারা দেখেছে তারা বুঝতে পারবে কি হয়েছিল, ওই ধরনের জিনিস উনি ফেস করেছিলেন। পরে ডিসকভার করি আইএনএ তে উনি নাম লিখিয়েছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে। নেতাজিকে দেখেছেন 3 বার, গ্রামে এসেছিলেন নেতাজি তখন অল ওভার। বরিশালে উনি থাকতেন, বরিশাল, যশোর, চট্টগ্রাম এইসব জায়গায় নেতাজিকে উনি দেখেছেন, ফলো করে গেছেন পিছন পিছন, নাম লিখিয়েছেন, এবং নেতাজির সঙ্গে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়েছে। উনি ভীষণ তাগড়া লোক ছিলেন, তাও নেতাজি বলেছেন কাজ কি এইটা নিয়ে তুই দেশ স্বাধীন করবি, দ্যাট ওয়াজ সুভাষের ডায়লগ, হি টোল্ড মি অল দ্য টাইম। এরকম করে টিপে বলে এই চেহারা নিয়ে তুই দেশ স্বাধীন করবি। আমি মানে একদম সেই স্বামীজির কথা, আই ওয়ান্ট মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, অ্যান্ড আই ওয়ান্ট ইউর ব্লাড, রক্ত দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না এই দেশ স্বাধীন। এইটা শুনে উনি সব স্বদেশী করে লিখে টিখে দিয়ে হি মেড হিমসেলফ পেনিলেস। তো এইটা আমি পরে দেখলাম যে আমার জিনেও রয়েছে, আমি এই ট্রাবলটা নিলাম কেন? আজকে তো আপনার সঙ্গে আমার কথা বলার কথা না, আজকে তো এখন সুন্দর মার্চের বিউটিফুল স্প্রিং, আই শুড বি সিটিং অন দ্য সি বিচ ইন স্পেন অর পর্তুগাল অর দ্য কান্ট্রি আই চুজ। সেইটা আমি তখন বুঝতে পারিনি, তখন আমার মায়ের জন্য, মায়ের কলটা ফার্স্ট, আর দ্বিতীয় কথা হচ্ছে গান, মার গানের জন্য আমি চলে আসলাম কলকাতায়। এখন আমি একটু স্লাইট হলেও রিগ্রেট করি, বিকজ মানে অ্যাকচুয়ালি আমার ওখানে বিরাট বাড়ি ঠাড়ি ছিল, সেগুলো আমি আর মেনটেন করিনি, ছেলে মেয়েকে রেখে দিয়ে চলে এসেছি। ইংল্যান্ডটা কাজ না করলে একটু থাকতে অসুবিধা হয়, কারণ সবসময় অন্ধকার, বৃষ্টি পড়ছে টিম টিম করে, জিরোর কাছাকাছি টেম্পারেচার অল থ্রু আউট, একটু সামারে ক্রিকেট খেলা যায়, তাছাড়া তো কোনো হয়নি। ওই জন্য আমি চলে এসেছিলাম দেশে, অ্যান্ড দেন দিস তো স্যার, অভয়া থিং স্যার ডিসরাপ্টেড এখানে মি। ফিরে আপনাকে প্রফেশনালি কি কি সমস্যা হলো? প্রফেশনালি কোনো সমস্যা হয়নি এই কারণে, টিভিতে যেটা গেছিল, যেটার জন্য হেডলাইট, যেটার জন্য সুকান্ত বাবুর আমার বাড়িতে ভিজিট, আমার লালবাজারে অ্যারেস্ট, এসবগুলো হতোই না। সেখানেই প্রমাণিত হয় যে এই যে শাসক দল, এরা কতটা মিস ইনফর্মড, কতটা মূর্খ, এবং কতটা গুন্ডাবাজি করছে। গুন্ডাবাজি করতে গিয়ে ফেসেছে আমার বেলা। গুন্ডাকে, কোনো গুন্ডা নেই, পুলিশ গুন্ডা, উর্দি পড়া লোক গুন্ডা, আমাকে তুলে নিয়ে গেছে পুলিশ। গুন্ডা হলে একটা ছেলে আমাকে যদি অ্যাটাক করতো, 5টা ছেলে, আমি তো 5টাকে শুয়ে দিতে পারি এখনো। আই ওয়াজ আ বক্সার এট ওয়ান কাইন্ড এন্ড আই এম কোয়াইট টার্বুলেন্ট ইন দ্যাট ম্যাটার। কিন্তু সেটা তো চান্স দেওয়া হয়নি, পুলিশ উর্দি পড়া, তাকে তো আমি কিছু করতে পারি না, আমার রেজিস্ট্যান্স ছিল না। তারপর মিনিস্টারকে তুলে নিচ্ছে, আমি তো কোন ছাড়।
চলে গেলাম জেলে, লালবাজারে। আমার কোনো প্রফেশনাল ডিস্টার্বেন্স হওয়ার কথা নয়, কারণ আমি ট্রান্সপারেন্ট লোক। আই হ্যাভ রিটায়ার ফ্রম ইংল্যান্ড, আই হ্যাভ হাং আপ মাই বুটস। ওখানে বলে ফুটবলার রিটায়ার করলে ইউ হ্যাভ হাং আপ ইউর বুটস, এবং আমি ওই যে বুটসটা তুলে দিয়েছি মানে রিটায়ার করেছি। আমার এইখানে এসে কলকাতায় একটা প্র্যাকটিস করার ইচ্ছাই ছিল না। আমার প্রচুর ফ্রেন্ডসরা রয়েছে, আমি তাদের সঙ্গে যাই বড় বড় হসপিটালগুলোতে আড্ডা মারি, কর্পোরেট হসপিটাল নাম দিচ্ছি না, তাদের সঙ্গে বসি, চা খাই, তারা করছে, দ্যাটস ফাইন। কিরে রজত, কাজ করবি? হ্যাঁ, না আমাকে ছেড়ে দাও। আই ওয়ান্টেড টু বি এ ফ্রি বার্ড, কারণ আমি যখন তখন হারমোনিয়াম নিয়ে বসতে পারবো, যখন তখন হলিডে করতে পারবো, মার সঙ্গে সময় কাটাতে পারবো, আত্মীয় স্বজনদের সঙ্গে যেতে পারবো। সেইটা আমার কোনো অসুবিধা হওয়ারই কথা না। ওরা ভাবলো ওরা যেটা করে থাকে, চুরি, দুর্নীতি, এগুলি, ও ভাবছে আমি বোধহয় ব্যাকডোর দিয়ে। মেনলি হাইলাইটেড হলো প্রথম দেখলো ডক্টর ব্যানার্জি এখানকার পাস ছেলে, তার রেজিস্ট্রেশন চেক করো। চেক করতে গিয়ে দেখছি রেজিস্ট্রেশনে আমি তো করাইনি, তো রেজিস্ট্রেশন তো আমি রিনিউ করাইনি। রেজিস্ট্রেশন কারণ নষ্ট হয় না, এটা জেনে রাখার কথা, পাবলিকেরও জানা উচিত যে রেজিস্ট্রেশন ইজ লাইফ লং। ইংল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স লাইফ লং। আমার যা ডিগ্রি আছে সেটা লাইফ লং, আমি প্র্যাকটিস করি না করি। আমি যদি মানে আজকে ইংল্যান্ডের ব্রিটিশ সিটিজেনশিপ ছেড়েও দিই, আমার ব্রিটিশ পাসপোর্ট যাবে না, আমার ব্রিটিশ লাইসেন্স যাবে না, আমার ইনডেফিনিট স্টেটা থাকবেই আমি সিটিজেনশিপ ছেড়ে দিলেই। আর আমি গিয়ে ইংল্যান্ডে প্র্যাকটিসও করতে পারবো। তা আমার ঠিক ছিল যে আমি প্র্যাকটিসই আর করবো না। এখন আমি 1-2 বছর বাদে যেটা ঠিক করেছি, আমি হয়তো ইংল্যান্ডে গিয়ে ছোট ছোট প্র্যাকটিস করে চলে আসবো। ওখানে লোকামস করা যায়, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের জব, এগুলো তো এখানে জানে না। ওরা ভেবেছিল আমি এখানে প্র্যাকটিস করছি, আমাকে দুম করে ধরবে, তোমার রেজিস্ট্রেশনে তুই প্র্যাকটিস করছো কি করে। তো আমি তো চিঠিটা অ্যাকচুয়ালি পড়িনি, আমি তো ছিঁড়ে ফেলে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে একটা ওয়ার্নিং লেটার দিচ্ছে। তাই অ্যানালজিটা আমি যদি তোমায় বুঝিয়ে বলি আপনাকে, আপনি বুঝুন যে আপনি আমায় বললেন লাইসেন্স দেখান, আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। আমি বললাম আমি তো ড্রাইভই করি না, আমাকে তো ড্রাইভার চালাচ্ছে, গাড়িটা আমার, কিন্তু আমি চালাই না। এবার আপনি বলছেন না আপনাকে লাইসেন্সটা দেখাতে হবে। হ্যাঁ, না, লাইসেন্স দেখাতে হবে না, আমি চালাচ্ছি না। এই এই আর কি, কারণ আমার প্র্যাকটিসে কোনো অসুবিধা হয়নি, কারণ ইন্টেনশনই ছিল না। নট দ্যাট আই হ্যাভ সাফার্ড, আই এম টোটালি হ্যাপি উইথ মাই পেনশন। আর যদি আমার টপ আপ করতে হয়, ইংল্যান্ড রয়েছে, সেখানে গিয়ে আমি ভদ্র দেশে ভদ্রভাবে কাজ করে আমার যেটুকু রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করে নিতে পারবো। তাহলে স্যার আপনি তো একটা ডাক্তার, আজকে যেটা আরজি করের যেটা ভার্ডিক্ট আসলো, ওটা নিয়ে আপনার কি বক্তব্য? কি ভার্ডিক্ট আসলো? ইটস অল ওভার দ্য প্লেস। এটা কোনো ভদ্র সমাজে, যেখানে একটা স্ট্রাকচার সোসাইটি আছে, ইউরোপ বলছি কি আমেরিকা বলছি কি অস্ট্রেলিয়া বলছি, এই ভার্ডিক্টটা দেখালে কোনো জাজ বুঝতেই পারবে না কি ভার্ডিক্ট হয়েছে। ভার্ডিক্ট কোথায়? কেসটা তো পুরো ওয়াশ করে দিয়েছে। দের ইজ নাথিং, নো ব্লাড মার্ক, নাথিং, অ্যাজ ইফ কিছুই হয়নি। একটা লোককে স্কেপগোট করে ঢুকিয়ে দিয়েছে, বলেছে ওই সব করেছে। আর ব্যাপারটা তো যে মানে রেপ হয়েছে কিনা সেটাই তো কনফার্ম নয়। আমরা এটা নিয়ে হয়তো কাজ করব পরে, এই মুহূর্তে কিছুই হচ্ছে না। বাবা মা সাফার করছে, আমি দেখছি। ওর বাবা মার সঙ্গে আমার যোগাযোগ হয়, এক্স্যাক্টলি আমার মেয়ের বয়স ওই মেয়েটা। এইখানে আমার রাগটা, যে আমি কিছু করতে পারলাম না, এটা তো মারা গেছে, বাবা মা জাস্টিসটাও দেখতে পাচ্ছে না। কোন রকম ভাবেই এটার বিচার পাবার কোনো আশা নেই। মানে যে টাইটানিক ডুবে গেছে ওই আর কি, ওইখানে টাইটানিকটা ডুবে গেছিল, ইটস রিয়েলি এট দ্য বটম অফ দ্য সি, ফ্লোরে টাচ করে গেছে। এখানে তো কোনো ভার্ডিক্টই হয়নি, কি ভার্ডিক্ট হলো কিছু বোঝাই কেন? আমি কনফার্ম ওটা ওই নয়, কিন্তু সেটা বলে তো আমার লাভ নেই, আমার ক্রেডিবিলিটি নিয়ে চ্যালেঞ্জ উঠবে। আমি তো এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করেছি, এভিডেন্স বেসড মিউজিক প্র্যাকটিস করেছি। মিউজিকেরও একটা ফরম্যাট আছে। আমি বললাম একটা মালকোস, মালকোস মানে তো এভিডেন্স আছে না, মালকোস হ্যাজ টু বি মালকোস, মালকোস ক্যানট বি ভৈরবী। সো এইটা যেরকম সাইন্টিফিক, সবই সাইন্টিফিক হওয়া উচিত, এর কোনো এভিডেন্স হয়নি। আমি আনসাইন্টিফিক কথা বলতে চাই না, এভিডেন্স আমার কাছে নেই বলে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যা আপনারা জানেন, যা সবাই শুনেছে, সেটা হয়নি, অন্য কিছু হয়েছে। তবে মেয়েটা ম্যাসাকার্ড হয়েছিল, এটা সত্য। ম্যাসাকার্ড না হলে কেউ যদি একটা হার্ট অ্যাটাক হয়ে পড়ে যায়, তার বডিটা 4 ঘন্টার মধ্যে ক্রিমেট করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাইরে তারপরে আমি খোঁজ নিয়ে জেনেছি, যে কোনো জায়গায়, ভদ্র জায়গায়, মিনিমাম হাফ ভদ্র জায়গাতেও ওই বডি কিন্তু 3 মাস 4 মাস, দরকার হলে 2 বছর রেখে দেওয়া হবে ফ্রিজে, ফর ফরেন্সিক এভিডেন্স। সেই ফরেন্সিক এভিডেন্স কমপ্লিটলি ডেমোলিশ করে দেওয়া হয়েছে। আজকে ধরুন 10টা হাত ওর ঘাড়ে পড়েছে, কিন্তু বডিটাই তো নেই, আপনি তো কিছু ফিঙ্গারপ্রিন্ট পাবেন না, ডিএনএ পাবেন না, নাথিং, অল এভিডেন্সেস হ্যাভ বিন মানে রুইন্ড অফ। কেউ বলছে নাকি দিল্লিতে কোন ল্যাবরেটরিতে রয়েছে কিনা, ওটা ট্যাম্পার্ড কিনা কে জানে, কারণ এখানে পুলিশের হাতে সব ছিল। আর পুলিশের যিনি স্পোক্স
পার্সন বলবো না, লেডি, আমি নাম করে বলছি, লেডি, ওই মহিলা বলছেন এই তো পিছনে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, লাল জামা পরা একটা লোক, পরে দেখা গেল একটা গুন্ডা, একটা ক্রিমিনাল পার্টির লোক, সে কিভাবে ডাক্তারি পাশ করেছে আমি জানি না, এইসব লোক ঘুরিয়ে ঘরে সমস্ত ট্যাম্পার করে দিয়েছে। স্যার এইসব জিনিসটা দেখে পশ্চিম বাঙালে যেটা স্বাস্থ্য ব্যবস্থা আছে এটাকে নিয়ে আপনি কি বলতে পারেন নেই, চাইবেন? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার পয়সা থাকলে, যদি আপনি লাকি হন, ভগবান না করুন, আমরা ঘরে যে কজন লোক রয়েছি, একজন যদি কোলাপস করে, ভগবান যদি তাকে বাঁচায়, সে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, ওই সিস্টেমের উপর আমরা রয়েছি। আপনার যদি একটা ভালো ডাক্তার চেনা থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যদি শুরু করা যায়, টাইম লিমিট ভীষণ ইম্পর্টেন্ট, মেডিকেল এমার্জেন্সির কথা বলছি, যদি হয় আপনি আছেন, নাহলে শিক্ষা, স্বাস্থ্য, কোনো কিছুই এখানে নেই। স্বাস্থ্য তো নেই, স্বাস্থ্য নেই এই কারণে বলছি, যে কজন লোক বিপদে পড়ে আমাকে ফোন করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা আমার খুব ক্লোজ। আমি না মানে, আমি খুব একটা মানে ডিপ্লোম্যাটিক নই, আমি অ্যাক্টার নই, আমি গানে অ্যাক্টার, কিন্তু এমনিতে চরিত্রে আমি অ্যাক্টার নই। আমি ওদের কি জবাব দেবো বলতে পারি না, ওরা সব জিজ্ঞাসা করে এটা কি হবে, ওটা কি হবে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কেসটাতে এই করা উচিত, এইভাবে স্ট্রিমলাইন করা উচিত বা ফাস্ট ট্র্যাক করা উচিত, নন এক্সিস্টেন্ট। কোথায় এসএসকে ফেসএসকে গিয়ে আপনি কিছু পাবেন না। আমাদের বেলায় টপ ছিল ওই জায়গাটা। আমরা তখন নিউরোসার্জারি শিখছি যে সময়টায়, যিনি প্রফেসর ছিলেন, আমার খুব দাদা, নাম বলার দরকার নেই তার পারমিশন ছাড়া, একটা ফোন কল আসবে, কোয়ার্টারে ফোন করে, দাদা এরকম একটা পেশেন্ট এসছে, এরকম হেড ইনজুরি, বলে ও তাই নাকি, আসছি আমি, দাঁড়া। সে কিন্তু পাজামা থেকে চেঞ্জ করে তাড়াতাড়ি এসে গ্লাভস পরে নেবে, এরকম পেশেন্ট আমরা বাঁচিয়েছি এই পিজিতে, এই এসএসকে। এনআরএসে তো মাদার টেরিজার পেশেন্ট ভর্তি হবে, স্যারকে গিয়ে বললাম, যিনি আমাদের ইউনিট হেড, নাম আমি কারণ নিচ্ছি না, কারণ নামটাম নেওয়া নাকি লিগালি কিছু অসুবিধা আছে, একদম মানে নক করে কোয়ার্টারে, যে স্যার, দাদা এই হয়েছে, এরা মেয়ে আসছে, ব্লিড করছে, কি করা যাবে, ও নিয়ে নিজে থিয়েটার নিয়ে আমি আসছি। এই সিস্টেমটা কমপ্লিটলি ব্রোকেন। দুটো ফ্লুইড বাঁচিয়ে রাখা, মাদার টেরিজার পেশেন্ট আসবে, তারা গরিব, কিনতে পারবে না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসছে আমাদের দিতে, আমার ফ্লুইড দিয়ে যান। ফ্লুইড কি আমি, স্যালাইন কি আমি খাবো না বাড়িতে, এখন তো শুনেছি স্যালাইন নিয়ে গিয়ে বিক্রি করে দেয় লোকে। আমার আমার আলমারি ছিল, আমরা খুব তখন তো কাজ শিখছি, নট ইন বিগ পোস্ট দ্যাট আই ওন সামথিং, কিন্তু আলমারিটা আমরা সব শেয়ার করতাম, এই এখানে ফ্লুইড রাখা থাক, ভেনফ্লন রাখা থাক, ড্রিপ সেট রাখা থাক, সব আমরা রেখে দিতাম। যে পেশেন্টটা কিছুই দিতে পারছে না তাকে চটাচট দেওয়া, তখন কিন্তু ফ্রিও প্রচুর ছিল, অনেক ভেনফ্লন, অনেক ফ্লুইড থাকতো, অ্যান্টিবায়োটিক্স থাকতো, বেসিক সার্জিক্যাল জিনিসটা ফ্রি ছিল। এনআরএস এর ওটি খুলিয়ে থিয়েটার হয়ে গেছে রাত্রিবেলা, 5টা পেশেন্ট। মানে এখন জিনিসটা অনেকই চেঞ্জ হয়ে গেছে মাই অ্যাকর্ডিং গড, টু। আমি জানি না, একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি করিডোর দিয়ে হেঁটে না, মানে এনআরএস এর রিউনিয়নে গেছিলাম, এনআরএস মেডিকেল কলেজের রিউনিয়নে, আরজি করের রিউনিয়নে গেছিলাম, গিয়ে না আমি বেরিয়ে এসেছি, মানে পুট মি অফ। ঠিক 30-40 বছর আগে ওইখানে আমরা নাইট ডিউটি করতাম, আমার মজা আসে। ধরুন 4টে ছেলে নাইট ডিউটি করছে, 2টো মেয়ে আছে, আমরা সব কিন্তু কমিউনিকেট করছি, কল বুক নিয়ে ঘুরতো, যে মেয়েটা মেডিসিনে রয়েছে, আর একটা মেয়ে গাইনিতে রয়েছে, আমি এমার্জেন্সিতে রয়েছি, একজন সার্জারিতে রয়েছে, কমিউনিকেট করছি। কিন্তু আমরা কাজের লোক যারা আমাদের থার্ড ক্লাস স্টাফ বা গ্রাউন্ড ফ্লোর স্টাফ, তাদের, এই অচিন্ত গিয়ে দেখ না দাদা কি করছে, বলে না দাদার এখনো অপারেশন শেষ হয়নি, রাত্রি 2টো বাজে, করছে দাদা, দিদিটা কি করছে, দিদিটার অপারেশন শেষ হয়েছে, ভাই দিদিটাকে ডাক। তা আমরা দুজন গিয়ে শিয়ালদার তলায় চা খেয়ে আসলাম, একটু চপ খেয়ে আসলাম, দাদা বললে আমাকে ছাড়া চলে গিয়ে আমার সিঙ্গারা নিয়ে আয়। আমরা সিঙ্গারা নিয়ে আসলাম। ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি। ওই পুকুরের ধারে সারা রাত ধরে, যখন কাজ নেই তখন পা ছড়িয়ে বসে আছি, দাদা বলে তোকে তো বিশ্রাম নিতে দেবো না, গান শোনা আমাকে। আপনি তো গানের কথাটা অনেক বলছেন আর যত আমি শুনলাম আপনি মান্না ডের শিষ্য। তো স্যার আপনার ওনার সঙ্গে আপনার কি রকমের রিলেশন ছিল? আর একটা স্যার গানটা তো গাতেই হবে আপনাকে এখানে। গানটা একটু ফর্মালি করতে হয়, মানে একবার স্যার 2 মিউজিশিয়ান লাইন। ওনার সঙ্গে আমার রিলেশনশিপ ছিল একদম ছেলের মতো। মানে যখন আমি ডাক্তারি পড়ে পাশ করে গেছি তখন, মানে উনি সিগারেট ছেড়ে দিলেন আমার একটা কথায়, সেই গল্পটা আমি সবাইকে বলি। একটা ক্লিপ দেখবেন, ঘুরছে খুব, আর ডি বর্মন এসছে, বসু সিনেমায় মানাদে গাইছে, উনি বললেন পঞ্চম এসছে, পিছন থেকে আর ডি বর্মন এসে জড়িয়ে ধরলো, সেটা কিছু কিছু আছে। ওই দিনই সিগনিফিকেন্ট থিং হ্যাপেন্ড, আমি জীবনে অন্তত 3জনকে, মেবি দ্য ফোর্থ অন দ্য লাইন, এই গল্প বলে সিগারেট ছাড়িয়েছি। এটাই আমার অ্যাচিভমেন্ট। সিগারেট ছাড়া কিন্তু খুব মুশকিল, ইটস নট ইজি, ইটস নট এ আঙ্গুটি কি আপনি এটা ছেড়ে দিলেন, আংটিটা চলে গেল। সিগারেট গিভ আপ করা রিয়েলি ট্রাবলসাম, অ্যালকোহল অ্যাডিকশন, সিগারেট, এভরিথিং। আমি এই গল্প বলে ছাড়িয়েছি, উনি আমার সঙ্গে কথা বলে, আমি তখন হাউস স্টাফ,
আমি শুধু বলছি কাকু স্মোকিংটা ছাড়লে খুব ভালো হয়। তুমি বলছো কি কি ক্ষতি আমায় বোঝাও। আমি বললাম যে স্টার্টিং ফ্রম দ্য লিপস ডাউন টু দ্য ব্ল্যাডার আপনাকে স্মোকিং এফেক্ট করে এরকম। আর আপনার তখন ওনার বাইপাস সার্জারি সাজেস্ট হয়েছে, বোম্বেতে বাইপাস সার্জারি হয়। আর এই যে বাইপাস সার্জারি, হার্ট অ্যাটাকের দিকে এগুলো খুব লাখ টাক নিয়ে খুব প্রবলেম হয়। একটু বুঝেই হঠাৎ, মেজাজি লোক তো, তুমি বলছো। তখন উনি তাকিয়ে বললেন, 45 years I have been smoking. ওকে, আই গিভ আপ নাও। এরম করে পা দিয়ে সিগারেটটা স্ট্যাম্প আউট করে দিল, সিগারেটটা ফেলে স্ট্যাম্প আউট করে দিল। নেভার এভার টাচ স্মোকিং। এই যে মান্না দে, ওই জন্য আমি ওকে সম্মান করি। আমার বন্ধুরা 3 জন বাচ্চা ছেলে ছেড়েছে, বললো কাকু আমি ছেড়ে দিয়েছি সিগারেট। গল্পটা শুনে ছেড়ে দিলাম। বলে দেখ ওই দিন হয়েছিল এটা, মিথ্যে কথা না। 555 খেতেন উনি, 555 সিগারেট। আই নেভার স্মোকড, বাট দ্য মোমেন্ট আই সেড কাকু স্মোক করবেন না, ছেড়ে দিলেন। এইরকম রিলেশনশিপ ছিল। তাহলে ডাক্তারবাবু আজকে 2 লাইন ওনার জন্য। আমি না গান প্রিপেয়ার্ড নই। একটা এশিয়া স্টুডিওতে ভালোভাবে গান হবে, আগে ইলেকশনটা মিটুক, লেটস গো ফর দ্য চেঞ্জ ফার্স্ট। তাহলে তারপরে আপনাকে কি মনে হয় যেটা আর্চি কারের ভার্ডিক্টটা এসেছে ওটা এইবারে পলিটিক্স এর উপরে কি প্রভাব সেটা তো ছাড়বে? পলিটিশিয়ানরা বুঝবে। সেটা তো আমি তো ঠিক সেরকম হার্ডকোর পলিটিশিয়ান নই। আমি পড়াশোনা করতে চাই। আমি পলিটিশিয়ান তখনই নিজেকে বলবো যখন আমার পলিটিক্সের 10টা বই পড়া থাকবে, আমি কিছু নলেজ পাবো, আমার ইনসাইসিভ একটা ডিসিশন মেকিং ক্ষমতা আসবে। আমার এই মুহূর্তে সেগুলো কিছু নেই। আমি জাস্ট প্যাশন, ইমোশন এবং কি বলবো, ধর্মভাব যেটা, তাই না, সাম দাম দণ্ডভেদ, ওর উপর বেস করে আমার অ্যাকশনস গুলো হচ্ছে। কি তো আপনার সঙ্গে একটা অন্যায় হচ্ছে, এটা অন্যায়, এটা হওয়া উচিত নয়। কিন্তু পলিটিক্যালি কি ইউজ করা উচিত না উচিত সেটা তো আমি জানি না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেম। ইটস নট লাইক, মানে এটা ইটস এ স্ট্র্যাটেজি, ফুটবলের স্ট্র্যাটেজি, ক্রিকেটের স্ট্র্যাটেজি, পলিটিক্সের স্ট্র্যাটেজি। এটা তো অত সোজা নয়। আরজিকর ইভেন্টের যেখানে হয়েছে সেই সরকার পৃথিবীতে কোথাও আর থাকতো না। ওইটা হওয়ার পরে, তারপরে যখন যেভাবে ডেমলিশ করেছে এভিডেন্স, তারপরে 6 মাসও সারা পৃথিবীতে ওই পাকিস্তান আর বাংলাদেশ আর আমাদের দুর্ভাগা ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন্ডিয়া বলবো না, ঠিক এইটাই উত্তরপ্রদেশ হলে যোগী আদিত্যনাথের নাম তো শুনেছেন না? বড় ভালোবাসি আমি তাকে। আমি কেন জানি, আর নেভার মেট হিম, বাট আই হ্যাভ লট অফ রেসপেক্ট। হিমন্ত বিশ্ব শর্মার নাম শুনেছেন তো? এই দুটো নামই তো যথেষ্ট। বুঝে নিন কি হতো। অলরেডি একটা মহিলা দিল্লির সিএম, স্টোন পেল্টিং হতো, আপনারা তো সবাই জানেন সেটা, তাই না? গুড়িয়ে দিয়েছে জায়গাটা। দিল্লিতে ট্রেনে ঢিল মারতো, আমাদের এখানে তো ঢিল না মারলেই সেই ছেলেটা কিছু করেনি। বাচ্চা বাচ্চা ছেলে গিয়ে পাথর দিচ্ছে। অভয়ার কেসেই এবার টার্নিং পয়েন্ট ছিল। এভরিথিং শুড হ্যাভ বিন টপলড, প্রবাবলি দ্য পার্টিজ কুড নট টেক দ্য অপরচুনিটি, এটাই মনে হয়। এখন এটা ইলেকশনে ক্যাম্পেইন হবে কি হবে না সেটা তো তারা ওই করবেন। আমাকে যদি বলতে বলা হয়, আমার জন্য এটাই মেন ক্যাম্পেইন, যে এখানে এই হয়েছে, এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানে বরফটা তো 9/10 ডুবে থাকে, 1/10 দেখা যায়, এটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর তলায় আরো কিছু হয়েছে, এভিডেন্স দিলেই বেরিয়ে আসবে, লোককে ভোট করতে হবে। শো শুরু হওয়ার আগে স্যার আপনি বলছিলেন আপনি মুর্শিদাবাদ হয়ে এসেছেন আর আপনি ওখানে দেখে সবকিছু মানে আপনি একটু ভালো ফিল করলেন না। তো স্যার হুম। আমরা কি দেখতে পারি মানে আসার টাইমে আপনি পলিটিক্যালি আপনার কি অভিলাষা? তাহলে আপনি তো দুটো কোয়েশ্চেন করলেন, যে কি আমি দেখলাম মুর্শিদাবাদে, আর পলিটিক্যালটা পরে আসছি। আমি গেছিলাম কমপ্লিটলি একটা সম্পূর্ণ অন্য ব্যাপারে। আমি গেছিলাম গান গাইতে। একটা বিশাল মন্দির, সেটা ভীষণ পুরনো ঐতিহ্যবাহী মন্দির। জায়গাটা এখনো বলতে পারবো না, কারণ আমাকে ড্রাইভার নিয়ে গিয়েছিল। সেটা বর্ধমান থেকেও 100 কিলোমিটার দূরে প্রায়, ডিপ ইনটু দ্য ভিলেজ। আমি অতটা গ্রামের গভীরে কখনো যাইনি, যেখানে কিছুই নেই, একদম মাটির ঘর, মাটির পথ, তার মাঝে একটা মন্দির দাঁড়িয়ে, বিশাল মাঠ, সেখানে 30,000 লোক খিচুড়ি খাচ্ছে। গ্রাম থেকে তারা হেঁটে হেঁটে এসছে। 30,000? 30,000, 30,000 লোককে 30টা বিশাল উনুনে, আমি অত বড় কন্টেনার দেখিনি। কন্টেনার গুলো এতই বড়, মানে কম্বল পেতে দিলে আমি রাত্রে শুতে পারবো, আমার সাইজের লোকও ঢুকে যাবে, এরকম দুটো লোক। বড় বড় কন্টেনার ওরা রান্না করছে আর হেঁটে হেঁটে এসছে। মাইন্ড ইউ, উবার নেই, র্যাপিডো নেই, মেট্রো নেই, বাস নেই, ট্রাম নেই, কিছুই নেই। কিছু কিছু লোকের বাইক আছে, প্রিভিলেজ যারা, বাইক ওখানে আছে প্রিভিলেজ, একজনের বাইক আছে, সাইকেল আছে। বাকি মেয়েরা সব আমি দেখলাম আমার গান শুনতে, মেয়েরা হেঁটে হেঁটে সব আসছে চটি পরে। আমি লক্ষ্য করলাম শাড়ি পরে, চটি পরে, একটু ঠান্ডা ছিল, কান মুড়িয়ে, ঠিক গ্রামের লোকরা যেরকম হেঁটে হেঁটে আসছে আল দিয়ে। এবার গাড়িটা যাচ্ছে না,
ওরা গাড়িটা যদি এরকম হয়ে যায় ওরা পড়ে যাবে সাইডে, সেইখান দিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে। গাড়িটা গেল, মাটিতে বসে গান শুনছে। আমি কোনোদিন এই পরিবেশে গান করিনি। স্টেজ ওয়াজ অল রাইট ফর মি, আমার সঙ্গে 4টে মিউজিশিয়ান, সাউন্ড সিস্টেম ওয়েল ঠিক আছে, অ্যাজ গুড অ্যাজ ইট ক্যান বি। ওইখানে মাটিতে বসে, আমি চেয়ার কোথায়, বলে এখানে তো কেউ চেয়ার পায় না, এখানে সব মানে 1000 মাটিতেই 2000 বসে। লোক সব মাটিতে বসে পড়লো। এমনি ত্রিপল টিপল পাতা রয়েছে, আর নিজেরা সব 17 ইঞ্চি নিয়ে এসছে হাতে করে বিছিয়ে। একটা ফ্যামিলি এসছে, তার একটা নিজের 17 ইঞ্চি বসে গেল মাটিতে। আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। ওখানে পোস্ত ডাল ভাত খেতে দিল আমাদের। মাটির রান্নাঘর, সেখানেই ডাল তুলে রাখা রয়েছে, চাল হচ্ছে, চাষের জায়গা। আমি অত ডিপ কখনো যাইনি। গিয়ে দেখলাম ওদের কাছে কিছুই নেই, কিন্তু থ্যাঙ্কস টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাটলিস্ট ডিজিটালি অ্যালাইভ। একটা আলো, একটা পাখা, এইটা হচ্ছে আপনার আছে একটা ঘরে, কিন্তু সবার মোবাইল ফোনটা কাজ করছে। সো অ্যাটলিস্ট কানেক্টেড। পৌঁছবে কি করে আমি জানি না। যদি ঘরে ভগবান না করে আগুন লাগে, যদি একটা লোককে সাপে কামড়ায়, সে নিয়ারেস্ট হেলথ সেন্টারটায় কি করে যাবে আমি জানি না। গাড়ি প্রায় মানে ড্যামেজ হয়ে যাবার মতো জায়গা। দেখে খুব দুঃখ লাগলো যে আমরা তো স্বর্গে থাকি। আমি তো বলবো ওইটা দেখার পরে ইংল্যান্ড ছেড়ে দিন, লিভারপুল ছেড়ে দিন, আমার বাড়ি ছিল 8 রুম বিশাল বাড়ি, সেটা প্যালেস, ছেড়ে দিন। আমি এখানে যেটা থাকি, এটা ফ্ল্যাটে, ছোট ফ্ল্যাটে, আপনিও যেখানে থাকেন, যেখানে বসে কথা বলছি, তো হেভেন। অল ফেসিলিটিস ইয়ার, বাইরে উবার রয়েছে, গাড়ি নিয়ে আমি এসেছি। ওখানে কিছুই নেই, পথই নেই, কি করে তারা আছে জানি না। ডাক্তারবাবু, আপনি ইংল্যান্ড থেকে কলকাতায় চলে আসলেন। কলকাতায় আপনি এত কিছু দেখছেন। তাহলে কি আমরা মানে ভাবতে পারি ফিউচারে পলিটিক্যালি আপনার কিছু ইনভলভমেন্ট থাকবে? দেখুন, এইটাই তো ইনডাইরেক্টলি পলিটিক্যাল ইনভলভমেন্ট তো হয়েই গেল। আমি চেঞ্জের কথা বলছি মানে তো পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে গেল। এখন ওই গলায় সেই গামছা দিয়ে পার্টি আমি জয়েন করিনি, ফ্ল্যাগ নিয়েও রাস্তায় হাঁটিনি, কিন্তু আই অ্যাম হিয়ার ফর এ চেঞ্জ। আমি মানুষের জন্য, আপনার হয়তো অতটা দরকার নেই, কলকাতার লোকের অতটা সত্যি দরকার নেই, তাও আছে, সেটা হায়ার লেভেলে। গ্রাম আমি দেখে এসে আমার পুরো মানে ওদের অনেক কিছু দরকার আছে। আর আমি 5টা জিনিস জন্য লড়াই করব। 5টা জিনিস মানুষের বাঁচার জন্য লাগে, মিলিয়ে নেবেন, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। একটা হচ্ছে ভাত লাগবে, খাওয়া, একটা ছাদ লাগবে, একটা বাড়ি লাগবে, এই ছাদ, একটা হচ্ছে স্বাস্থ্য লাগবে, একটা শিক্ষা লাগবে, আর একটু প্রশাসন লাগবে যাতে সে সেফ থাকে। তারপরে চিকিৎসা লাগবে যাতে সে অসুস্থ না হয়ে পড়ে, আর বাচ্চাগুলোর এডুকেশন লাগবে, আর ভাত কাপড়। এই রিভার্স বললাম, এই 5টা 6টা জিনিস আমাদের ভীষণ দরকার। এইটাই ওখানে হার্ডলি ইটস দেয়ার। আমি তো জানি না ওখানে কি করে ছেলেমেয়েরা পড়তে যায়। কলেজ, হায়ার এডুকেশন, এসএসকেএম হসপিটাল, এনএস মেডিকেল কলেজ ছেড়ে দিন, হায়ার এডুকেশন ছেড়ে দিলাম, এমনি পড়তে কি করে যাবে, পাঠশালায় কি করে যাবে? আর অসুস্থ হলে একটা লোক, সে হঠাৎ একটা তার হার্ট অ্যাটাক হলো, তার স্ট্রোক হলো, তার কি রেমেডি? ইউ হ্যাভ টু জাস্ট ওয়েট। আমরা ছোট, ছোট জিনিস নিয়ে বলি আমরা কষ্টতে। কিন্তু এই কথাটা শুনে মনে হচ্ছে আমরা তো খুবই ভালো। না, 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 আমি তো কনসিডার করো, আমি তো আই লিভ ইন হেভেন। এখনো তো আমার পাসপোর্ট লাইভ, আমি তো মানে হোল ওয়ার্ল্ড এর ভিসা আমার কাছে আছে। আমি এখনই যদি একটা বন্ধু ফোন আসে, রজত চলে আয়, আড্ডা মারবো নিউ ইয়র্কে একটা রিউনিয়ন, আই হ্যাভ গট দ্য প্রিভিলেজ। আমি প্লেনের টিকিটটা কাটতে পারবো, আমি পাসপোর্টটা দেখিয়ে আমাকে ভিসার জন্য কিউ করতে হবে না, আমি স্পেনে চলে যেতে পারবো। অ্যাকচুয়ালি আমি আজকেই সকালে আমার ওয়াইফকে বলছিলাম, আই নিড এ ব্রেক, আই নিড টু গো টু দ্য মেডিটেরেনিয়ান সামওয়্যার, সাইপ্রাসই হোক, সেটা স্পেনই হোক কি পর্তুগালই হোক। আই জাস্ট নিড 7 days টু মাই সেলফ। জাস্ট আমি কিছু স্টাডি বুকস নিয়ে গিয়ে ওখানে গিয়ে পড়বো, আর সমুদ্রের ধারে থাকবো। আর এদের তো অসুস্থ হয়ে গেলে সে লোকটা বাঁচবে না। কিছু জায়গায় তো মেডিকেল ট্রিটমেন্ট টাইম স্পেসিফিক আছে না। 0.5 ঘন্টার মধ্যে হলে এক রেজাল্ট, 1 ঘন্টার মধ্যে এক রেজাল্ট, 2 ঘন্টায় কেসটা লস্ট, 3 ঘন্টায় অল ডান। তা এই যে ব্যাপারটা ওদের নেই। এর জন্য আমি পলিটিক্যালি ইনভলভ হবো কিনা আমি নিজেও জানি না, অনেস্টলি আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি ডুবিয়াস স্টেটমেন্টও দিই না, কিন্তু আই এম হিয়ার ফর এ চেঞ্জ। তবে আমাকে অ্যাকশন নিতে গেলে অনেক উপর থেকে অ্যাকশন নিতে হয়। আমি তখন হঠাৎ ফ্ল্যাগ ঘাড়ে করে কি একটা গ্রামের উপকার করতে পারবো না। স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারটা, ইউরোপিয়ান ইনফ্রাস্ট্রাকচারেই আমি ভালোবাসি। আমেরিকানটা আমার অত পছন্দ নয়। ইউরোপিয়ান ইনফ্রাস্ট্রাকচার যদি এদেশে আনতে হয়, আই এম হিয়ার ফর এ চেঞ্জ। এখন কেউ আমাকে ইউটিলাইজ করলে, আমি যদি সেরকম একটা পজিশনে আসি, আমি জানি না কি পজিশন থেকে ওই কাজ করা যায়, তাহলে আমি এই চেঞ্জগুলো করতে পারবো। কারণ আই এম নট লুকিং ফর আ চেয়ার, আই এম নট লুকিং ফর মানি, আই এম নট লুকিং ফর এনি কাট মানি। ইউ টক অ্যাবাউট কাট মানি, ইউ আর আউট ফ্রম মাই রুম। কাজে আই এম হিয়ার। এখন দেখা যাক আমাকে ডেস্টিনি কোথায় নিয়ে যায়, বাকি তো সব নিয়তি, উপরওয়ালার উপর ছেড়ে দিলাম। বাকি বিচক্ষণ দিগ্গজ লোক আপনি বললেন, তাদের উপর ছেড়ে দিলাম।
তারা যদি আমাকে যোগ্য মনে করেন, আমার থেকে নিশ্চয়ই পরামর্শ নেবেন। অ্যান্ড আই এম হিয়ার ফর এ চেঞ্জ। আমি চেঞ্জ আনতে চাই। মিছি কথা বলে একটা সিনেমা ক্রিয়েট করে কোনো লাভ নেই। ডাক্তারবাবু আপনি তো বললেন গান করবেন না, কিন্তু এটা আমার রিকোয়েস্ট হলো 2 লাইন যদি আমাদের অডিয়েন্সের জন্য এটা হিন্দি গানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, সেটাই করব। করেন। कसमें वादे प्यार वफा सब बातें है बातों का क्या, कोई किसी का नहीं ये झूठे नाते हैं नातों का क्या, कसमें वादे प्यार वफा सब बातें हैं बातों का क्या। স্যার খুবই সুন্দর, মানে দিস ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট লাইভ সিঙ্গিং আমি শুনেছি আমার জীবনে, আমি এটা বলতে পারবো। এটাও একদম হঠাৎ, আপনি প্রিপেয়ার্ডও ছিলেন না। হ্যাঁ, একটু অডিয়েন্সকে ওয়ার্ম আপ করতে হয় তো, সবকে গানেরও তো একটা ওয়ার্ম আপ আছে, ইউ ক্যানট সাডেনলি স্টার্ট না, না প্লেইং। স্যার, কিন্তু এটা অনেকই ভালো ছিল। থ্যাংক ইউ। ইলেকশনের আড্ডাতে আজকে এতই। আপনারা সবাই ভালো থাকুন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে।